বর্তমানে আপনারা শুনলে আশ্চর্য হবেন। আচ্ছা আচ্ছা, দুঃখিত ভাই, আমি তো একটু দেরি করলাম। বড় ভাই কথা বলছেন যে না, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি আসলে পরিচয় হতে চাই, আমি তো দেরি করেছি বোধহয়। কে কার কার সাথে কথা বলছি একটু পরিচয় হতে চাই। হ্যাঁ, আমি পরিচয় করে দিচ্ছি। আপনি একটু দেরিতে এসছেন যদিও। আব্দুল সামাদ সাহেব হলেন উনি সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। এরপরে তো মফিজুল ইসলাম রয়েছেন, তিনি সামাজিক কর্মী। এটা কোন কোম্পানি? কোন কোম্পানি? কোম্পানি বলতে কোন কোম্পানির সাধারণ সম্পাদক বললেন? না, কমিউনিস্ট পার্টি বলেছি, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। জি, এটা আবার কোন পার্টি? আচ্ছা, ওকে। না না, ঠিক আছে, আপনি আপনার সময় বলবেন দয়া করে ইলিয়াস। জি, সামাদ ভাই বলুন দয়া করে। এটা হলো একটা পলিটিক্যাল পার্টি। এটা 1948 সালে বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, এক পর্যায়ে সেটা ভেঙে দুইটা হয়ে গেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আমি জেনারেল সেক্রেটারি। ও আচ্ছা, তাহলে আমি ঢাকা দক্ষিণে এবার মেয়র নির্বাচনে আমি তাপসের সাথে বা টোটাল নির্বাচনে আমি লড়াই করেছিলাম। প্রায় 15,000 ভোট পেয়েছি এবং 2বার এমপি ইলেকশন করেছি এখানে। কতবার এমপি হয়েছেন? কতবার আপনি? আমি 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 কোনো বিতর্ক করছি না, মানে আমি আসলে পরিচয়টা একটু জানতে। হ্যাঁ, সেটা আপনি আপনার সময় বলেন। আমি আলোচনা নিয়ে কোনো বিতর্ক আমি কেউ কথা বলার সময় করব না, আমি কথা দিলাম। জীবন আমি 2014 সালে এবং 2018 সালে ঢাকা মতিঝিল থেকে এমপি ইলেকশন করেছি। সদ্য সমাপ্ত মেয়র নির্বাচনে আমি ক্যান্ডিডেট ছিলাম, মাঝপথিক ছিল আমার। প্রাপ্ত ভোট হলো 15,000। না না, সেটা আমি বলতেছি যে ওই এমপি ইলেকশন তো আমাদের হিরো আলমও গতবার করেছে, সেটা আমি বলছি যে এমপি হয়েছেন কতবার সেটা জিজ্ঞেস করছে। প্রথম অভিযোগটা হলো ইলিয়াস সাহেবের প্রথম সন্তান। ইলিয়াস সাহেবের প্রথম সন্তান যেটা ছিল, সন্তান হওয়ার পরে ইলিয়াস সাহেব সন্দেহ করেছিল যে এই সন্তানটা তার না, এই সন্তানটা তার স্ত্রীর সাবেক প্রেমিকা মুস্তফা আল খালিদ, যিনি এখন উত্তরা থাকে, এই সন্তানটা হলো তার। এবং তার সাথে বিয়ের আগে যে সম্পর্ক ছিল ওনার স্ত্রীর, কিন্তু ইলিয়াস সাহেব যখন বাসায় থাকতো না তখন সে তার বাসায় নাকি আসা যাওয়া করত, এটা ইলিয়াস সাহেব সন্দেহ করত। সেই সন্তানটা হওয়ার পরে সন্তানটার চেহারা ইলিয়াস সাহেবের মতো না হয়ে অনেকটাই মুস্তফা আল খালিদের মতো হয়, বিধায় তারা সন্দেহ করে ইলিয়াস সাহেব যে এই সন্তান তার না। এবং এটা নিয়ে অনেক বিচার সালিশ হয়েছে। ইলিয়াস সাহেবের বাড়ি হলো চুয়াডাঙ্গা, ইলিয়াস হোসেনের বাড়ি হলো চুয়াডাঙ্গা। তার পিতা মৃত নূর হোসেন, গ্রাম খাসপাড়া, ইউনিয়ন গড়াইটুপি, থানা দর্শনা। বলতে এটাই বুঝিয়েছে যে চিকিৎসাহীন ভাবে আপনি সহায়তা করেছেন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে। আপনি কি দয়া করে বলবেন একটু? আচ্ছা, ওই যে সামাদ ভাই বললো যে আমি ওনার কেউ না। সামাদ ভাই কিন্তু আমার ভাই, আমার একজন দেশি ভাই, মুসলমান। উনি অবশ্যই দাবি করেন, উনি মুসলমান হিসেবেও আমার ভাই, উনি আমার শত্রু না। আর আমার পরিচয় দিয়ে, আমার পরিচয় হচ্ছে এখন আমি একজন প্রবাসী শ্রমিক। আমি এক সময় এখানে উবার চালিয়েছি, এক সময় রেস্টুরেন্টে কাজ করেছি, এক সময় মানে অড জব বলতে যা বোঝায়, আপনি কানাডাতে থাকেন, আপনি জানেন আমি অড জব করেছি। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে বিরাট মানে বড় কোনো কাজ, সেটা না। আমি হোয়াইট হাউসে চাকরি করতে আসিনি এখানে। তো এটাই হচ্ছে আমার পরিচয়। আমার সাংবাদিক হওয়ার, আসলে বাংলাদেশে এই মুহূর্তে সাংবাদিক নাম যার সাথে আছে, অন্য মানুষ যাই বলুক, আমি তাকে মানে শ্রদ্ধার জায়গায় রাখতে পারি না, সেটাই বললাম। আমি ওনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। আমার খুব পছন্দের একজন মানুষের নাম বলেছেন উনি, সেটা হচ্ছে কার্ল মার্কস। ওনার জন্ম আর মৃত্যু তারিখ কবে, এটা একটু ভাইয়ের কাছে, যেহেতু উনি ওই পন্থী, আমি একটু জানার দরকার। আমি জাস্ট এই প্রশ্নটা একটু ওনার সাথে ইন্টারাকশন চাই। ভাই, ওনার জন্ম মৃত্যু কত সালে কার্ল মার্কসের?
না, কারণ এখানে সম্পর্কটা কোথায়? জন্ম মৃত্যুর উনি তো সম্পর্ক। মার্ক্সবাদী, উনি মার্ক্সবাদী ইয়ে, তো এই জন্য আমার একটু দরকার আর কি, আমার একটু জানার দরকার, আমি না, জানি আপনার না তো। কেন জানতে চাচ্ছেন কেন? মানে এখানে আলোচনার তো বিষয়বস্তু তো এটা না। ওই আমার আলোচনাটা করতে একটু সুবিধা হবে, এটা একটু যদি কাইন্ডলি যদি ওনাকে একটু ইন্টারাকশন করতে বলতেন যে আচ্ছা, আমরা জিজ্ঞাসা করছি, উনি যদি দিতে চান দিবেন, না হলে এটা অত বেশি জি না, আমি জানি না, জানি না, আচ্ছা জানেন। আমি জানি না, সমাজ জনমত জানি না আমি। আর মার্ক্সবাদী একটা সংগঠনের এত বড় পদে আছেন, এটা আপনার জানা উচিত, এটা অবশ্যই জানা উচিত আপনার। যাই হোক, জানা উচিত বলতে এটা প্রশ্নটা কেন করলাম তার জানেন? এই মানে প্রশ্নটা করলাম যে আমি, আজকের প্রসঙ্গ বলতে পারি। জি জি অবশ্যই আমি সেখানে যাবো। আমি এই আপনি প্রশ্নটা কেন করলাম আজকের জানেন? মাস অবশ্যই থাকা আসবো, যাবে না, সময় নষ্ট করা যাবে না। সেইটা নিয়েই হ্যাঁ, কথা বলবো ভাই। কাল মাস আলোচনা দিচ্ছি না। আমি আমি সেটা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে কেন বললাম যে আমি কার সাথে আজকে আলোচনা করতে বসেছি তার হুম। জ্ঞানের লেভেলটা একটু জানলাম আর কি এই প্রথম প্রশ্নটা করে। আপনি একজন মার্ক্সবাদী আন্দোলনের নেতা, আপনি তার জন্মদিন মৃত্যুদিন জানেন না? না, আমি জানি না এটা কে বলেছে, Just আমি আপনি বলবো না এটা আজকে। don't worry, আপনি জানা আমার জানতে পারেন, আমি না জানতে পারি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দর্শকরা বুঝছেন। ওকে ভাই, ওকে ওকে, সামাদ ভাই কালকে এখানে গরম হওয়ার মতো কিছু হয়নি এখনো। প্লিজ আচ্ছা প্লিজ, কাল উই হ্যাভ আমার বিরুদ্ধে লট অফ টাইম, প্লিজ। আমি কিন্তু উনি 11 মিনিট বলেছেন, এই 11 মিনিটের মধ্যে আমার উত্তর দিয়ে যাব কিন্তু। আমি 11 মিনিটের মধ্যে, আমি আগে বলেছি 11 আপনি মিনিটের মধ্যে বলুন আমি বলুন যত বলুন, কথাই বলি, কিন্তু আমরা আমি সাইড যত করলে কথাই বলি 11 মিনিটের মধ্যে উত্তরটা দিয়ে যাব। কিন্তু কথা জি। হচ্ছে কালকে ওনাদের অনুষ্ঠানটা আমি এই মাত্রই শেষ করছি, এখনো 15 মিনিট মতো বাকি ছিল আর কি একটা ভিডিও। তো সেখানে একজন ভদ্রলোক ওনাকে বলছিলেন যে সেই ভদ্রলোক অভিযোগ করছেন সরাসরি ওনার সামনেই, ওনাদের এই মিটিং এর মধ্যেই, যে ওনাকে ওনার মদ্যপ মনে হচ্ছে এবং মেন্টালি একজন সিক পেশেন্ট মনে হচ্ছে, সেটা অভিযোগ করেছেন। তো আমি আজকে জিজ্ঞেস করতে চাই ভাই, মানে আপনার দর্শক যেহেতু আপনাকে ওইখানে আলোচনা শুনে আপনাকে মদ্যপ মনে করছেন, আজকে ওকে আছেন তো, তাই না? আজকে ঠিক আছেন তো? বিষয় নিয়ে কথা বলছি, না না, তারপরেও মানে আমি ওকে আছি কিনা তারপরেও সেটা জানতে আজকে হবে। আলোচনাটা আমরা ব্যক্তিগত অ্যাটাকিং এ না যাই, মানে হলো ভাই, যেটা হলো মানে সাগর ভাই, অপ্রাসঙ্গিক ব্যক্তিগত সাগর ভাই, attacking জি। সাগর ভাই, আপনি কিন্তু ওনাদের পক্ষ নিয়ে কথা বলছেন, এটা করার দরকার না, নেই। আপনি আমি কারো পক্ষ নির্ভর নিতে জায়গায় চাচ্ছি থেকে না, কথা বলতে হবে। আমি চাচ্ছি ঠিক যে আছে, সঠিক কথা নিয়ে কথা হোক। আপনি সব সময় আপনি একজন উপস্থাপক হিসাবে এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো টক শো হয় তার মধ্যে আমি বেস্ট জায়গায় রাখি আপনাকে, অতএব আপনার জায়গাটা আমি কিন্তু আপনাকে বলছি যে আমি উনাকে যে প্রশ্নগুলো করছি সেগুলো কিন্তু কোনোটা অভিযোগ করছি না, আমি সরাসরি কোনো কিছু জানিও না, ওনার বাড়ি জি। কোথায় সেটাও জানি না, জানার দরকার নেই, ওনাকে নিয়ে আমার কোনো অভিযোগও করি না, উনি আমাকে নিয়ে অভিযোগ করেছে, অতএব সমস্যাটা আমার। যে কারণে বলছি যে যদি প্রথমে যেভাবে উনি উত্তেজিত হচ্ছেন, আমার মনে হচ্ছে যে আজকে উনি সম্ভবত প্যাকটে খেয়ে এসছেন কিনা, যদি না খেয়ে আসেন না, সুস্থ থাকলে কথা বলতে ওটাতে সুবিধা আমরা হবে। ওইভাবে না বলি, প্লিজ প্লিজ ইলিয়াস ভাই প্লিজ। আচ্ছা, এখন কথা হচ্ছে দর্শক, বাংলাদেশের যত দর্শক আছেন সবার উদ্দেশ্যে আমি আজকে কথা বলতে চাই। আমার পক্ষে এবং বিপক্ষে আজকের এই অনুষ্ঠানে আসার উদ্দেশ্য কিন্তু জনাব মুফাসসিল সাহেব বা জনাব কমরেড সামাদ সাহেবের সাথে আলোচনা করা না। আজকে আমার এই অনুষ্ঠানে আসার একমাত্র উদ্দেশ্য আমার সম্পর্কে আপনাদেরকে জানানো, কারণ আমি অনেক বড় বড় কথা বলি, আমাকে আপনারা অনেকে সমর্থন করেন, আমার একটা প্রভাব অনলাইনে বিস্তার করে, যে কারণে আমার স্বচ্ছ থাকাটা খুবই জরুরি। সামাদ সাহেবের কালকের ভিডিওতে বলছিলেন এবং আজকে উনি যেভাবে খাতা দেখে বলছিলেন যে আমার, কালকে কিন্তু ওনার অনুষ্ঠান দেখছিলাম, উনি বলছিলেন আমার বাড়ি জীবননগর, আমার বাড়ি কিন্তু জীবননগর না। আজকে উনি কিছুটা কাছাকাছি গিয়েছেন, সেখানেও কিছুটা সমস্যা আছে। আমার বাড়ি দর্শনা থানা না, আমার বাড়ি কিন্তু দর্শনা থানা না। আরো কাছে যাই, আমার বাবার নাম বলেছেন। এই অনুষ্ঠানে যারা চুয়াডাঙ্গার লোক বা আমাকে, আমার বাবাকে যারা চেনেন, তারা সবাই হাসছেন। আমার বাবার নাম নূর হোসেন না। এটা উনি কোথা থেকে দেখেছেন? ওই যে একটা ভিডিও করেছে কোন একজন ভদ্রলোক, জানে না আমার বাপের নাম, আমার বাপ নাকি রাজাকার ছিল, ওই নূর হোসেন হচ্ছে রাজাকার, ওই নূর হোসেনকে আমার বাবা বানিয়ে দিয়েছেন। যেই ছবি দেখিয়ে ভিডিও তৈরি করা হয়েছে সেই ভিডিওর ব্যক্তিটা আমার বাবার না। আমার বাবার নামটা যেই ব্যক্তি জানে না, সেই ব্যক্তি আমার সন্তান আমি খুন করে ফেলেছে, আমার ঘরের ভেতরে কি ঘটে সেটা সেই ব্যক্তি জানে। খুবই হাস্যকর একটা ব্যাপার। আমার বাবার নামটা বলতে পারবেন? আপনাকে সময় দিলাম এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত, যদি আপনার স্লিপ অফ টাং হয়ে থাকে বাবার নামটা শুদ্ধ বলবেন। এই নূর হোসেন এর যদি ধারে কাছেও থাকে তাহলে বলবো যে আপনি সত্য কথা, সবগুলো অভিযোগ আমি মেনে নিব। আমার বাবার নাম নূর হোসেন, ঠিক আছে? আমার বাবা রাজাকার ছিল, থাকলে যদি মনে করেন থাকতো, আমার সমস্যা ছিল না, খুব বেশি আমি করতাম না, কষ্ট পাইতাম না। কিন্তু আমার বাবা রাজাকার ছিল না এবং আমার বাবার নাম নূর হোসেন না। এটা আপনি এলাকায় আপনার 1300 লোক নাকি ওইখানে কাজ করে, আপনি একটু ওইখানে খোঁজ নেবেন। সন্তান মারার বিষয় আজকে উনি
এলাবোরেটলি কথাগুলো বলেন না, কিন্তু কালকের ওনাদের যে ভিডিওতে আলোচনা করেছেন এবং উনি কথা কিন্তু যেভাবে বলেন মনে হচ্ছে যে সংবিধান পাঠ করছেন খুব স্ট্রংলি। কারণ ওই যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের যে চাপাবাজির অভ্যাস আছে, মানে খুব স্ট্রংলি মিথ্যা কথা বলেন, খুব মিথ্যা কথা বলেন। এবং পৃথিবীর মধ্যে মিথ্যা কথা কত সুন্দরভাবে বলা যায় এই আর্ট বাংলাদেশের পলিটিশিয়ানদের কাছ থেকে শিখতে হবে, যেটার সবচাইতে বড় একজন কারিগর হচ্ছে শেখ হাসিনা। কত সুন্দর করে মিথ্যা কথা বলা লাগে ওই জানে। আমরা ওটাতে ওইদিকে না ওদিকে যাচ্ছি না। আমার ছেলে মারা গেছে কিনা সেখানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ওনার অভিযোগ হচ্ছে আমার ছেলে টাইফয়েড হয়েছিল, তারপরে আমি সেই বাচ্চাকে হচ্ছে গিয়ে করি নাই, ট্রিটমেন্ট করি নাই, সেই বাচ্চার সাথে আমার খুবই খারাপ আচরণ করেছি, তাকে ইচ্ছা করে মেরে ফেলেছি, চিকিৎসা করি নাই। ভাই একজনের নিয়ে আসে কথা বলেন, সেই কথাটা তো মানে মিনিমাম আপনাকে তো তথ্যগুলো জানতে হবে, অন্তত ঘুরায় পেঁচা বলেন তথ্যটা তো জানতে হবে। আমার কোনো সন্তান, সময় কিন্তু শেষ। হ্যাঁ, আমার কোনো সন্তান বাসায় আমি আনতে পারি নাই। আমার একটা সন্তান মারা গিয়েছে, এটা সত্য, জন্মের সময়ই মারা গিয়েছে। তারে টাইফয়েড হবে কেন, তারে আমার চেহারা কার মতো হয়েছে সেটা দেখতে হবে কেন, আর তার ট্রিটমেন্টের মানে আসবে কেন, মানে প্রশ্ন আসবে কেন, তারা তো আমি আনতেই পারি না। সে 6 মাসের মাথায় তার অ্যাবর্শন হয়েছে, সেই কারণে বাচ্চা বাঁচে নাই। আমার অফিস থেকে টাকার কথা বলেছে যে আমি টাকা করেছি। হ্যাঁ, এটা সত্য কথা, আমি টাকার অভাবে আমি সেই সময় যদি অ্যাপোলোতে যাইতে পারতাম, যদি স্কোয়ারে যাইতে পারতাম, যদি ল্যাবএডে যাইতে পারতাম, হয়তো বেটার ট্রিটমেন্ট পাইতাম, যদি সিঙ্গাপুরে যাইতে পারতাম হয়তো বেটার ট্রিটমেন্ট পাইতাম। কিন্তু আমি সরকারি হসপিটালে গিয়েছিলাম, পিজি হসপিটালে যাই রেকর্ড যাই না, সেখানে গিয়েছিলাম। এই জন্য একটা অনুষ্ঠানে বলেছিলাম কষ্ট করে যে আমার অনেক টাকা পয়সার মালিক ওনারাই কিন্তু বলেন, সেই উনি আবার বলছেন যে আমি এখানে নাকি ট্যাক্সি চালিয়েছে। দিস ইজ মাই প্রাউড। এটা আমার মানে আমার জীবনের সবচাইতে বড় মানে অহংকার যে আমি সাংবাদিকতা করে এসেছি এবং খুব বড় একটা জায়গা যেখানে চাইলে কোটি কোটি টাকা ইনকাম করা যাইতো, আমি সেখানে একটা মন্তব্য হয়েছে। আমি সামাদের কাছ থেকে এই মন্তব্যটা কখনোই আশা করিনি। আমি 30 সেকেন্ড বলতে চাই, আমার ছেলের ব্যাপারে আমি আমার অফিস থেকে লোন নিয়েছি, সেটা 21 টেলিভিশনে এখনো পর্যন্ত, মানে হসপিটালে যাওয়ার পরে অনেক লম্বা সময় যেহেতু হসপিটাল থাকতে হবে, 1,20,000 টাকা লোন নিয়েছিলাম। সেই লোনের টাকা শোধ দেওয়ার আগে আমার চাকরি চলে, মানে আমি আমাদের অফিসে যে ঝামেলা হয় সেগুলো হয়, আমি আর অফিসে যাইনি, যে কারণে সেই লোনের টাকা আজ পর্যন্ত আর দেওয়া হয়নি। সেই লোনের টাকা এখন পর্যন্ত সম্ভবত 70 অথবা 80,000 টাকা পর্যন্ত এখনো আছে, সেটা ডাটা 21 টিভিতে আছে এখন পর্যন্ত।